জিউল নামের এই মহিলাকে দেখিয়ে গল্পের শুরু হয়। বয়স ৩৫ হলেও এখনও বিয়ে করেনি, এছাড়া কোনো কাজকর্মও করে না। বসবাস করছে তার ভাই ডুয়ানের অ্যাপার্টমেন্টে। ডুয়ানের স্ত্রী মারা যাওয়ার পর তার সন্তানদের দেখাশোনা করছে জিউল। ছোটবেলা থেকেই তাদেরকে মায়ের মতো আগলে রেখেছে। তবে তার একটা বদ অভ্যাস আছে, আর সেটা হলো অন্যদের বিপদে নাক গলানো, যেটা ডুয়ান একদম পছন্দ করত না। এক রাতে তার ভাইয়ের বাচ্চাদের নিয়ে বের হয় এক ট্রাক ড্রাইভারকে খুঁজতে। কিছুদিন আগে এই ট্রাকের সাথে তার ভাতিজা অ্যাক্সিডেন্ট করেছিল, কারণ গাড়ির হর্নটা নষ্ট ছিল। আসলে ড্রাইভার লোকটা ভোর থেকে রাত পর্যন্ত কাজকর্মে ব্যস্ত থাকে, তাই হর্নটা ঠিক করানোর সময় পাচ্ছে না। তবে সে জিউলকে কথা দেয় খুব দ্রুত এটা ঠিক করিয়ে নেবে। এরপর জিউলরা বাড়ির দিকে রওনা হয়। মাঝপথেই ডুয়ানের সাথে দেখা হয়ে যায়। এতক্ষণে তার ছেলেরা ঘুমিয়ে পড়ার কথা ছিল, কিন্তু জিউল তাকে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছে। এরপর বাসায় গিয়ে জিউলের সাথে ঝগড়া শুরু করে। আসলে ডুয়ানের চিন্তা ছিল যে তার সন্তান জিউলের সাথে থেকে তার মতোই হয়ে যাচ্ছে, তার মতোই ভবিষ্যতে কোনো কাজকর্ম করবে না, শুধু মানুষের উপকার করে বেড়াবে। এভাবে তো আর জীবন চলবে না। তাই সে জিউলকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে। এসব শুনে জিউল তার কাছে টাকা দাবি করে বসে, কারণ সে অনেক বছর তার সন্তানদের দেখাশোনা করেছে। ওই সময় চাইল্ড কেয়ার সেন্টারের খরচ ছিল প্রায় 2 লক্ষ টাকা। সেই সমপরিমাণ টাকা তাকে দিয়ে দিতে বলে। সে ভেবেছিল ডুয়ান এই মুহূর্তে টাকা দিতে পারবে না, কিন্তু সে তার এটিএম কার্ডটা তাকে দিয়ে দেয়। পরদিন সকালেই সে এক রিয়েল এস্টেট এজেন্সির সাথে দেখা করে, যে তাকে শহর থেকে অনেক দূরের একটা অ্যাপার্টমেন্ট দেখায়। কিন্তু জিউল সেখানে যেতে মানা করে দেয়, কারণ তার ভাতিজাদের একদিন না দেখেই তার মন ছটফট করে। তাই সে নিজেই কাছাকাছি একটা সস্তা অ্যাপার্টমেন্ট ম্যানেজ করে, যার নাম হচ্ছে বাক্সো অ্যাপার্টমেন্ট। সেখানে গিয়ে প্রথমেই দেখা হয় সিকিউরিটি গার্ড মিস্টার জঙ্গির সাথে। সে জিউলকে দেখে কিছুটা অবাক হয়ে যায়, কারণ এই বিল্ডিংয়ে নতুন ভাড়াটিয়া আসবে দূরের কথা, এখানে যারা বসবাস করছে তারাই চলে যেতে চায়। জিউল তার কথায় তেমন গুরুত্ব দেয় না এবং 501 নম্বর ফ্ল্যাট মানে তার ভাড়া নেওয়া ফ্ল্যাটে উঠে পড়ে। আসল ঝামেলাটা শুরু হয় রাতের বেলায়। বিকট এক শব্দে ঘুম ভেঙে যায় তার। ঘড়িতে বাজে তখন 4টা। শব্দটা ধীরে ধীরে তীব্র হতে শুরু করে। ধারণা করছিল উপরের ফ্ল্যাটে কেউ হাতুড়ি ব্যবহার করছে। এই মনে করে 601 নাম্বার ফ্ল্যাটের দরজায় নক করতে আসে, কিন্তু কেউ দরজা খোলে না। এরপর সে কমপ্লেইন জানাতে সিকিউরিটি গার্ডের রুমে যায়। ঘুম থেকে উঠিয়ে পুরো ব্যাপারটা বলে। জং বলে, এটা তো নিত্যদিনের ঘটনা, আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। এরপর সে বাইরে এসে দেখে বিল্ডিংয়ের সব বাসিন্দারা নিচে নেমে এসেছে। ওই বিকট শব্দ এত বেশি যন্ত্রণাদায়ক ছিল যে এরা রীতিমতো অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সকাল হতেই জিউল তার ছোট ভাই শিয়নকে এখানে ধরে নিয়ে আসে। সে একজন পুলিশ অফিসার। তাকে দিয়ে 601 নাম্বার ফ্ল্যাটে তল্লাশি করাতে চায়। এখানে তাদের পরিচয় হয় 401 নাম্বার ফ্ল্যাটে থাকা মহিলার সাথে। জিউলরা 601 নাম্বার ফ্ল্যাটে ঢুকে দেখে রুমটা পুরো ফাঁকা। এই ফ্ল্যাটে আসলে কেউ থাকে না। এদিকে মাস্টার জঙ্গির সাথে জিউলের কথা কাটাকাটি শুরু হয়, কারণ জঙ্গি বলছিল বিল্ডিংটা ভেঙে নতুন করে বানানো উচিত। তবে সেটা করতে হলে ফ্ল্যাটগুলো বিক্রি করতে হবে, আর বিল্ডিংয়ের সমস্যা থাকার কারণে কোনো কনস্ট্রাকশন কোম্পানি ফ্ল্যাট মালিকদের ন্যায্য মূল্য দেবে না। তখন দেখা যাবে জিউলদের পথে বসতে হচ্ছে। এরপর এই বিল্ডিংয়ের পুরো ডিটেলস জানতে জিউল তার ভাইয়ের সাথে আলোচনায় বসে। সে জানায় গত 6 মাস ধরে এই অদ্ভুত ঘটনা চলছে বাক্সো অ্যাপার্টমেন্টে। সেই শব্দ কোথা থেকে উৎপন্ন হয় আর কি কইরে তৈরি হয় সেটা কেউ বলতে পারে না। পুলিশরা তদন্ত করতে এসে বারবার ফেরত চলে যেত, কারণ এই ঘটনার কোনো কুল কিনারা পেত না। আসলে এই রহস্যগুলো উন্মোচন করতে খুব বেশি মাথা ঘামাতো না কেউ। তবে জিউল তো সবার বিপদকে নিজের মনে করে নিত, তাই সে একাই এই রহস্য সমাধান করার সিদ্ধান্ত নেয়। অপরদিকে ফ্ল্যাট মালিকদের সাথে কথা বলছিল কয়েকজন রিয়েল এস্টেট এজেন্ট। তারা ফ্ল্যাট কিনতে ইচ্ছুক। এই ব্যাপারে অনেক দিন ধরেই জিউলদের সাথে আলোচনা করছিল, তবে ফ্ল্যাটের আসল দামের অর্ধেক দাম দেবে, তাই জিউলরা রাজি হচ্ছিল না। এমন সময় জিউল সেখানে এসে বলে, আমার ফ্ল্যাট বিক্রি করব। তখন জিং তাকে
ডেকে বাইরে নিয়ে যায় আর বলে, তুমি এখানে ভাড়াটিয়া হিসাবে থাকো, কোনো ফ্ল্যাট বিক্রি করার অধিকার তোমার নেই। জিউল বলে, ওই লোকগুলো ফ্ল্যাট কিনতে এত মরিয়া কেন সেটা জানার জন্যই তাদেরকে লোভ দেখাচ্ছিলাম। এই কথাবার্তার সময় হঠাৎ তার চোখ যায় অ্যাপার্টমেন্টের ছাদের উপর। এক লোক সেখান থেকে লাফ দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। লোকটার নাম শিউক। সে দাঁড় দেনায় জর্জরিত, তাই সমস্ত আশা হারিয়ে ফেলেছে। তখন জিউল দৌড়ে এসে তাকে থামিয়ে দেয় আর বোঝানোর চেষ্টা করে সে যদি এখন নিজের ইচ্ছায় মারা যায় তাহলে সবাই ধরে নিবে শিউক প্রতি রাতে শব্দ করে বিরক্ত করত। এসব শুনে শিউক আর জাপ দিতে পারে না। সে 1 সপ্তাহ অপেক্ষা করবে, যতক্ষণ না পর্যন্ত জিউল আসল অপরাধীকে ধরছে। জিউল তার কাছ থেকে এক তান্ত্রিকের নাম জানতে পারে যে এই অ্যাপার্টমেন্টেই থাকে এবং সবাইকে সাহস বাড়ানোর তাবিজ দেয়। বিষয়টা একটু সন্দেহজনক, তাই জিউল সেই তান্ত্রিকের সাথে দেখা করতে চলে আসে। সে থাকে 301 নম্বর ফ্ল্যাটে। লোকটা তাকে তার সামনে বসে মন্ত্র পড়া শুরু করে আর এমন ভাব করতে থাকে যেন তার ভিতরে কোনো আত্মা প্রবেশ করেছে। এসব দেখে জিউলের ভয়ে পাওয়ার কথা ছিল, কিন্তু ঘটে উল্টো ঘটনা। জিউল ছিল খুব চালাক, তাই সাথে সাথেই তান্ত্রিকের ভণ্ডামি ধরা পড়ে যায়। এরপর সে হিসাব করে দেখে প্রতিদিন 15 থেকে 20 জন এমন মানুষ এই তান্ত্রিকের কাছে আসত যারা বিল্ডিংয়ের শব্দে প্রচণ্ড ভয় পায়। তান্ত্রিক তখন সাহস বাড়ানোর বুয়া তাবিজ দিত, তার বিনিময়ে চেয়ে বসত অনেক টাকা। এভাবে সে ভালোই ব্যবসা করছিল। জিউলের ধারণা তান্ত্রিক নিজেই ইচ্ছে করে শব্দ তৈরি করে যাতে ব্যবসাটা ভালো চলতে থাকে, কিন্তু তান্ত্রিক বলে তোমার থিওরি ভুল, কারণ সেই শব্দের যন্ত্রণায় ধীরে ধীরে বাসিন্দারা অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যাচ্ছে। এর ফলে আমার কাস্টমারও কমছে, অর্থাৎ আমার ক্ষতিটাই বেশি হচ্ছে। জিউল শুধু কথায় বিশ্বাস করে না, সে দেখতে চায় প্রমাণ। তাই ঠিক করে রাতে তান্ত্রিকের উপর নজর রাখবে। একটু পরেই ডুয়ান ফোন করে বলে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শুনে জিউল এক দৌড়ে থানায় চলে আসে। এরপর তার ভাতিজাকে খুঁজে পাওয়া যায়। সেই ট্রাক ড্রাইভার হর্ন ঠিক করিয়েছে কিনা সেটা দেখার জন্য সে একাই গ্যারেজে চলে গিয়েছিল। জিউল তাকে সাবধান করে দেয় এমনভাবে যেন আর কখনো বাসা থেকে বের না হয়। কিছুক্ষণ পর ডুয়ান আসে থানায় আর জিউলের সাথে রাগারাগি করে। মন খারাপ করে অ্যাপার্টমেন্টে ফিরে আসে। দেখতে পায় দরজার পেছনে লাল রং দিয়ে কেউ একজন বড় করে গেট আউট লিখে রেখেছে। এছাড়া ঘরের সব জিনিসপত্র ছিল এলোমেলো। যে কেউ এমন অবস্থা থেকে বুঝতে পারবে ঘরে কোনো চোর ঢুকেছে। তাই সে একটা ছোট্ট ঝাড়ু নিয়ে খুঁজতে থাকে চোরকে, কিন্তু কাউকে দেখতে পায় না। এরপর সে ঘুমানোর অভিনয় করে। তখন আড়াল থেকে এই মেয়েটা বের হয়ে দরজার সামনে যায় আর ঠিক সেই মুহূর্তেই জিউল ঘরের লাইট জ্বালিয়ে দেয়। মেয়েটার নাম ছিল ভিল। সে সরকারি চাকরির জন্য পরীক্ষা দেবে। এর জন্য কিছু বইপত্র অর্ডার করেছিল। ডেলিভারি বয় তার রুমের সামনে পার্সেল দিয়ে গিয়েছে, কিন্তু সেটা আর এখন খুঁজে পাচ্ছে না। তাই সে মনে করেছিল নতুন ভাড়াটিয়া অর্থাৎ জিউল হয়তো চুরি করেছে তার পার্সেল। এই সন্দেহ ঠিক কিনা দেখতেই এখানে আসা। সবকিছু শুনে জিউল তাকে ক্ষমা করে দেয় আর বলে গেট আউট লেখাটা মুছে দিয়ে যাও। ভিল জানায় এই লেখাটা সে এখানে আসার পরেই দেখতে পেরেছিল। এটা তার লেখা নয়, অর্থাৎ দ্বিতীয় কোনো ব্যক্তি এই কাজটা করেছে এবং তার চেহারাটা সিসিটিভি ফুটেজে ধরা পড়ার কথা। কিন্তু সিসিটিভি নষ্ট থাকায় সেই অজ্ঞাত মানুষটাকে আর খুঁজে পাওয়া যায় না। তখন আবার মিস্টার জাংহি বলে তোমার রুমের পাসওয়ার্ড হলো 1234, যা খুব সোজা। এত সহজ পাসওয়ার্ড যে কেউ খুলে ফেলতে পারে। তাই সে নিজের হাতে জিউলের দরজার লকটা পরিবর্তন করে দেয়। পাসওয়ার্ড দেয় জিউলের জন্মদিনের তারিখ। ভোরবেলা জিউল 301 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে থাকে। তান্ত্রিক লোকটা কোথাও যাওয়ার জন্য বের হচ্ছিল। ঠিক তখনই সেই শব্দ শুরু হয়ে যায়। জিউল এখানে কনফার্ম হয় যে তান্ত্রিক শব্দ তৈরি করে না, কারণ সে এখন তার সামনেই আছে। তারপর দুজন চলে আসে একটা বাগানে। তান্ত্রিক রোজ এখানে এসে প্রার্থনা করত। জিউল তার সাথে অনেক গল্পগুজব করে। তার সাথে কথা বলেই তান্ত্রিক বুঝে যায় সে তার ভাতিজিকে খুব ভালোবাসে। অ্যাপার্টমেন্টের সমস্যা সমাধান করতে পারলে তার ভাতিজির সাথে বেশি সময় কাটাতে পারবে। তান্ত্রিক তাকে একটা ছোট্ট লিস্ট দেয়। এখানে যাদের নাম লেখা আছে তারা কখনোই তাবিজ নিতে আসেনি, যদিও পুরো অ্যাপার্টমেন্ট তার কাছ থেকে তাবিজ নিত। অর্থাৎ এই লিস্টে কেউ একজন শব্দ তৈরি করে সবাইকে বিরক্ত করে। সেজন্যই তারা শব্দে ভয় পায় না।
এই লিস্ট নিয়ে জিউল আলোচনায় বসে পড়ে সিওলদের সাথে। অ্যাপার্টমেন্টের সব খোঁজখবর রাখত জিউল, মানে কোন ফ্ল্যাটে কে থাকে আর কোন মানুষটা কেমন সব কিছুই জানতো সে। যেমন ফ্ল্যাট নম্বর 503 সেই লিস্টে ছিল, কিন্তু জিউল বলে এই লোক অনেক ভোরবেলা কাজে বেরিয়ে যায়, তার দ্বারা শব্দ তৈরি করা সম্ভব না। এভাবে লিস্ট ছোট হতে হতে একজন মাত্র বেঁচে থাকে। সেই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল একটা ছেলে, আর সে একাই থাকে সেখানে। কিন্তু জিউল একবার দেখেছিল তার কাছে মেয়েদের জিনিসপত্রও আছে, যা খানিকটা সন্দেহজনক। এই কারণে জিউলরা ডাস্টবিন তল্লাশি করতে থাকে, ছেলেটার ফেলে দেওয়া জিনিসগুলো খুঁজে দেখে। এমন সময় ছেলেটা নিজেই সেখানে হাজির হয়। তাকে দেখে জিউল চিনতে পারে। সেদিন ডুয়ান তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। সেদিন রাতে থানায় গিয়েছিল সিউলের সাথে দেখা করতে। তখন ডঙ্গু নামের এই ছেলেটিকে সেখানে রেখেছিল। সে হচ্ছে একজন ইউটিউবার, মেয়েদের কসমেটিক ব্যবহার করে ভিডিও তৈরি করে। এদিকে জিউলের নজর পড়ে ওই দেওয়ালের উপর, যেখানে অনেক রিসার্চ পেপার লাগানো ছিল। ডঙ্গু জানায় সে গত 3 মাস ধরে সেই রহস্যময় শব্দের উৎস খুঁজে বেড়াচ্ছে। এর জন্য সে একটা পদ্ধতি অবলম্বন করছে। এটাকে ডেসিবল কাউন্টিং বলে, অর্থাৎ শব্দটা কোন ফ্লোরের কতটা জোরালো বা কম সেটা পরিমাপ করা। তবে সে একা হওয়াতে অনেক সময় লাগছে সঠিক পরিমাপ বের করতে। সবকিছু শুনে জিউল বলে, আমরা একসাথে কাজ করব, তাহলেই সঠিক পরিমাপটা বের করা সহজ হবে। এরপর সে জিউল, শিউক, ভিউল ডং আর সেই তান্ত্রিককে নিয়ে একটা টিম বানায়। তাদের কাজ হচ্ছে ভোর 4টার সময় প্রতিটা ফ্ল্যাটের সামনে ডেসিবল রেকর্ড করা। তারপর সবগুলো ডেসিবল তুলনা করে বুঝতে পারবে কোন ফ্লোর থেকে সেই শব্দটা হচ্ছে, এবং তাদের কাজটা যাতে গোপন থাকতে পারে তাই মিস্টার জাংঘিকেও বিল্ডিংয়ের লাইটগুলো অফ রাখতে অনুরোধ করে। তখন জাংঘি বলে, যদি এই 5 জনের মধ্যে কেউ অপরাধী হয়ে থাকে তাহলে কিভাবে বুঝবে? জিউল বলে, আজকে আর কোনো শব্দ হবে না, কারণ এরা তো আমার সাথেই কাজে ব্যস্ত থাকবে। এরপর সে রুমে যাওয়ার সময় তার বাতিজিকে দেখতে পায়। সে নাকি একাই এখানে চলে এসেছে তার সাথে দেখা করতে। ওইদিকে হয়তো ডুয়ান চিন্তা করছে, তাই জিউল ফোন করে জানিয়ে দেয়, তোমার মেয়ে আমার অ্যাপার্টমেন্টে, আজকে রাতটা এখানেই থাকবে, কালকে এসে ওকে নিয়ে যেও। ডুয়ান তেমন কিছু বলে না, ফোনটা কেটে দেয়। এরপর জিউল তার বাতিজিকে ঘুম পাড়িয়ে মিশনের জন্য রেডি হয়। জংহি লাইট অফ করে দিতেই শুরু হয় তাদের মিশন। 6 জন আলাদা আলাদা ফ্লোরের সবগুলো ফ্ল্যাটের সামনে থেকে শব্দ পরিমাপ করছিল। তান্ত্রিক লোকটা ছিল 5ম তলায়। হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে যায়। আসলে এখানে একটা ফুলের টপ রাখা ছিল, যেটা ভেঙে পড়ে থাকায় সে দেখতে পায়নি। তবে এতক্ষণ সবার মোটামুটি ডেসিবল কাউন্ট করা হয়ে গিয়েছিল। কিন্তু জিউল দেখে টবের মাটির লেগে তান্ত্রিকের নোটবুকটা নষ্ট হয়ে গিয়েছে। এদিকে ডংহুর হাতের লেখা এত বাজে ছিল যে সে নিজেই বুঝতে পারছিল না কি লিখেছে, এবং জিউলের মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ায় সেও ভালোভাবে ডেসিবল কাউন্ট করতে পারেনি। বাকি আছে শুধু ভিউল আর জিউল। তারা সঠিকভাবে কাউন্ট করতে পেরেছিল। দুজনের নোটবুক তুলনা করে দেখা গেল 4র্থ ফ্লোরে শব্দটা বেশি হচ্ছিল। ওইদিকে শিউক ছিল 2য় ফ্লোরে, আর সে তাদেরকে ডাকতে শুরু করে। জিউলরা সেখানে এসে এই মহিলাকে দেখতে পায়। সে এই ফ্লোরের 201 নম্বর ফ্ল্যাটে থাকে। বাকি ফ্ল্যাটগুলো ছিল ফাঁকা। এদিকে শিউকের নোট দেখে তারা অবাক হয়ে যায়, কারণ এই 2য় ফ্লোরে সব থেকে বেশি শব্দ রেকর্ড করা হয়েছে। এর মানে 2য় ফ্লোর হচ্ছে শব্দ তৈরির উৎপত্তিস্থল। ঘটনার তদন্ত করতে পুলিশ চলে আসে। এদিকে বিল্ডিংয়ের লাইটগুলো অন করতে বলার জন্য জিউল যায় সিকিউরিটির রুমে, তবে জাংহি তখন সেখানে ছিল না। ওদিকে সিওনরা সেই মহিলার রুমে চেক করতে চাচ্ছিল, কিন্তু মহিলাটা নিজেকে নির্দোষ দাবি করে এবং তাদেরকে বাধা দেয়। তখন জিউল এসে তাকে বুঝায় তার ফ্ল্যাট চেক করতে না দিলে সবাই তাকে সন্দেহ করবে। শেষমেশ মহিলাটা অনুমতি দেয়। এরপর সিওনরা তার রুমটা চিরুনি তল্লাশি করে। রুমের দেওয়ালগুলো অনেকগুলো ফোম লাগানো ছিল। এগুলো সাধারণত মিউজিক স্টুডিওতে ব্যবহার করা হয়, যাতে বাইরের কোনো শব্দ না আসে। এছাড়া কার্পেটের নিচে একটা দাগ ছিল। সিউলরা ধরে নেয় এখানে হাতুড়ি দিয়ে আঘাত করে, এর ফলে তীব্র শব্দ তৈরি হতো। এই নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মহিলাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। অনেক চেষ্টার পর অপরাধীকে শনাক্ত করতে পেরে জিউলরা খুব আনন্দিত ছিল। অনেকদিন পর তারা একটু শান্তিতে ঘুমাতে পারবে। এরপর জিউল একজন ইলেকট্রিশিয়ানকে নিয়ে আসে, কারণ অ্যাপার্টমেন্টের লিফটটা বহুদিন ধরে নষ্ট। জিউল তার নিজের টাকা দিয়ে লিফট ঠিক করায়। তারপর হঠাৎ তার নজর পড়ে 2য় ফ্লোরের দিকে। এক লোক সেখান থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু এই ফ্লোরে তো সেই মহিলা ছাড়া আর কেউ থাকে না। তাই সে অজ্ঞাত লোকটাকে থামানোর জন্য পিছু নেয়। এভাবে অনেকক্ষণ দাওয়া করতে থাকে। এক পর্যায়ে লোকটা ক্লান্ত হয়ে দাঁড়িয়ে যায়। লোকটা আসলে খুব গরিব, তার থাকার কোনো জায়গা নেই। 202 নম্বর ফ্ল্যাটের পাসওয়ার্ডটা ছিল একদম দুর্বল। এই সুযোগ ব্যবহার করে সে প্রতি রাতে সেখানে ঘুমাতে যায়। যথারীতি গত রাতেও ঘুমাতে গিয়েছিল, আর তখন একটা অবাক করা ঘটনা দেখে। হল রুমে দেওয়ালে একটা লোক সজোরে আঘাত করছিল।
এর ফলেই সেই তীব্র শব্দ তৈরি হয়। এরপর যখন পুলিশ এসে মহিলাকে ধরে নিয়ে গেল তখনও সেই লোকটা ওই ফ্ল্যাটের মধ্যেই ছিল, অর্থাৎ সেই মহিলা সত্যিই নির্দোষ। সবকিছু শুনে জিউল 202 নম্বর ফ্ল্যাটে আসে। সেখান থেকে এই শক্ত লোহা পাইপটা খুঁজে পায়। দেওয়ালে বাড়ি দিতেই ঠিক সেই রকম শব্দ তৈরি হয়, যেরকম শব্দ প্রতি রাতে তাদের ঘুম হারাম করে দিচ্ছিল। এরপর সে দ্রুত নিচে নেমে আসে আর জিউনকে বলে, এখনও আসল অপরাধীকে শনাক্ত করতে পারিনি, তাদের আবারও মিটিং করতে হবে। এমন সময় ডুয়ান সেখানে আসে তার সাথে দেখা করতে। তবে জিউল আগে কথা বলতে যায় মিস্টার জংহির সাথে। তাকে বলে গত রাতে দ্বিতীয় ফ্লোরে অন্য আরেকজন ছিল যে শব্দ তৈরি করে আমাদের কনফিউজড করেছে। জঙ্গি অবাক হয়ে জিজ্ঞাসা করে 202 নম্বর ফ্ল্যাটে কে ছিল। জিউল বলে, এক গরিব লোক সেখানে গোপনে থাকতে আসে প্রতি রাতে, সেই লোকটাই আমাকে জানিয়েছে। তখন 201 নম্বর ফ্ল্যাটের মহিলা জিউলের উপর ময়লা পানি ছুঁড়ে মারে এবং চিৎকার করে তাকে গালমন্দ করতে থাকে, কারণ সে অনেকবার বলেছিল যে আমি অপরাধী না। কিন্তু জিউল তার কথা বিশ্বাস করেনি। সে ভোরবেলা রুম থেকে বের হয়েছিল সিগারেটের গন্ধ পেয়ে, আর মেজের সেই দাগটা তৈরি করেছে তার কুকুরের। এসব বলে সে অজোরে কান্না শুরু করে। বিনা কারণেই পুলিশ তাকে জেরা করেছে। এইসব দেখে ডুয়ান চলে যাচ্ছিল। তখন জিউল তাকে পেছন থেকে ডাক দেয়। ডুয়ান শুধু বলে, তুমি বাসায় ফিরে আসো, এখানে আর থাকতে হবে না। কিন্তু জিউল রাজি হয় না। এই রহস্য ভেদ করে তবেই ফিরে যাবে। বলে, তোমার মেয়েকেও নিয়ে যাও, ও আমার রুমে ঘুমিয়ে আছে। এই শুনে ডুয়ানের চোখে পানি চলে আসে। সে চাইলেও আর কখনো তার মেয়েকে দেখতে পারবে না, তাই কান্না করতে করতে চলে যায়। এদিকে জিউল একদম মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে থাকে, যেন চারপাশটা একদম নীরব হয়ে যাচ্ছে। আর অতীতের কিছু স্মৃতি মনে পড়ে। একদিন তার ভাতিজি স্কুলে যাওয়ার সময় বলেছিল তাকে যেন দুপুরবেলা স্কুলে থেকে নিয়ে আসে, কারণ সে তার সাথে পার্কে ঘুরতে যেতে চায়। জিউল প্রমিস করেছিল তাকে দুপুরবেলা স্কুল থেকে নিয়ে আসবে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন সে স্কুল বাসেই ঘুমিয়ে পড়েছিল। এরপর যখন তার ঘুম ভাঙে, সে প্রথমেই জানালা খোলার চেষ্টা করে, তবে দরজা জানালা সব কিছুই লক করা ছিল। ছোট্ট হাতে অনেক চেষ্টা করেও বেচারি ব্যর্থ হয়। এদিকে ভিতরের অক্সিজেন শেষ হয়ে আসছিল, এর ফলে ধীরে ধীরে তার দম বন্ধ হয়ে যায়। ফুটফুটে মেয়েটা তখন না ফেরার দেশে চলে যায়। ওদিকে জিউল এখনও বাসায় ঘুমিয়ে আছে। ভাতিজিকে স্কুল থেকে দুপুরে আনতে যাওয়ার কথা ছিল, সেটা একদম ভুলে গিয়েছে। এরপর সে যখন জানতে পারলো তার ভাতিজি আর বেঁচে নেই, তখন সে প্রচণ্ড ভেঙে পড়ে। এরপর থেকে সে রাস্তায় দাঁড়িয়ে একাই আন্দোলন করতে থাকে যাতে প্রতিটা স্কুল বাসে সেফটি অ্যালার্ম লাগানো থাকে। তবে তার এই দাবি কেউ পাত্তা দিত না। এভাবে সে ডিপ্রেশনে চলে যায়, যা এক পর্যায়ে মানসিক রোগে পরিণত হয়। তাই মাঝে মধ্যেই সে ভুলে যায় তার ভাতিজি মৃত্যুবরণ করেছে, ভাবে এখনও সে জীবিত আছে আর তার সাথেই খেলাধুলা করে। সে অনেকবার তার কল্পনাতে থাকা ভাতিজিকে চলে যেতে বলেছে, কিন্তু সে কখনোই তাকে ছেড়ে যায়নি। অপরদিকে ডুয়ান আর জিউলের মানসিক রোগটা নিয়ে কথা বলছিল। আসলে জিউল তার ভাতিজির মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে। সেই অপরাধবোধ থেকেই এমন সমস্যা দেখা দিচ্ছে। ডুয়ান উপলব্ধি করে সেই বিষয়ে কখনো তার সাথে খোলামেলা কথা বলেনি। হয়তো এ কারণেই সেই কল্পনার জগতে ফেঁসে আছে। পরদিন সকালে জিউল তার ব্যাগপত্র গোছাতে শুরু করে। সে ডুয়ানের অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলে আসার সময় তান্ত্রিকের সাথে দেখা হয়। গতরাতে অ্যাপার্টমেন্টে কোনো প্রকার শব্দ হয়নি, তাই সে জিউলকে ধন্যবাদ জানায়। তারপর সে সিকিউরিটির রুমে এসে অপেক্ষা করতে থাকে। এই কয়েকদিনের মেইনটেনেন্স ফি দিতে হবে জাংহিকে। অনেকগুলো সিগারেট দেখে বুঝতে পারে জাংহি প্রচুর পরিমাণ ধূমপান করে। এমন সময় জিউল আসে তার সাথে দেখা করতে, তাকে অনুরোধ করে আর কয়েকদিন থাকার জন্য। সে তাকে অনেক মিস করবে। সে বলে, আমি মাঝে মধ্যে এসে তোমাদের সাথে দেখা করব। এই বলে সে জাংহির টাকাগুলো তার কাছে রেখে বেরিয়ে যায়। বাক্সু অ্যাপার্টমেন্টের পাশেই একটা কমিউনিটি সেন্টার ছিল। শব্দের যন্ত্রণা থেকে বাঁচতে বেশিরভাগ বাসিন্দারাই রাতে এখানে ঘুমাতে আসতো। জিউল কিছু একটা ভাবতে থাকে। তখন দেখা যায় সেই ট্রাক ড্রাইভারের সাথে দেখা হয়। লোকটা তাকে মন থেকে ধন্যবাদ জানায়। আসলে সে হচ্ছে 503 নম্বর ফ্ল্যাটের রুমের ভাড়াটিয়া, যে সকালে কাজে বেরিয়ে যেত। গত রাতে সে খুব শান্তিতে ঘুমিয়েছিল, এর জন্যই সে জিউলের কাছে কৃতজ্ঞ। তারপর দুজন একটা জায়গায় বসে কথাবার্তা শুরু করে। জিউল মিস্টার জাহাঙ্গীর সম্পর্কে বিস্তারিত জানতে চায়। লোকটা বলে, মিস্টার জাহাঙ্গীর প্রায় 7 মাস আগে চাকরিতে জয়েন করেছে। ঠিক তখন থেকেই সেই শব্দটা শুরু হয়েছিল। জিউলের সন্দেহটা বাড়তে থাকে, কারণ
যে রাতে পুলিশ এসে ওই মহিলাকে নিয়ে যায় তখন জাঙ্গিকে তার রুমে খুঁজে পায়নি। এছাড়া সে অনেক সিগারেট খায় যা সেই মহিলার বর্ণনার সাথে মিলে যাচ্ছে। আবার সেই দিন 202 নম্বর ফ্ল্যাটের কথা জিউল বলার আগেই জাঙ্গি কীভাবে যেন বুঝে ফেলেছিল। সব মিলিয়ে এটাই প্রমাণিত হয় যে জাঙ্গি আসল অপরাধের পরিবর্তে সেই রাতে শব্দ তৈরি করেছে। ড্রাইভার লোকটা আরও বলে যে সে জাঙ্গিকে সেই কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে দেখেছে যে কোম্পানির লোকেরা ফ্ল্যাট কিনতে মরিয়া হয়ে থাকতো। এই শুনে জিউল পুরো বিষয়টা বুঝতে পারে। সেই কোম্পানিটা প্ল্যান করে অ্যাপার্টমেন্টে শব্দ করাচ্ছে যাতে সবাই এই বিল্ডিং ছেড়ে চলে যায়, এতে তারা কম মূল্যে ফ্ল্যাট কিনে বেশি দামে বিক্রি করবে। এখন আসল অপরাধীকে ধরা তার জন্য খুব সহজ। প্রথমেই সে কমিউনিটি সেন্টারে যায় এবং সেখানে কারা কারা ঘুমাতে এসেছিল তাদের লিস্ট দেখতে থাকে। তার টিমের 5 জনের মধ্যে যার নাম এই লিস্টে থাকবে না সেই হচ্ছে আসল অপরাধী। এভাবে এসে জিউল সেই তান্ত্রিক এবং ডঙ্গুর নামটা লিস্টে খুঁজে পায়। এর মানে তারা নির্দোষ। বাকি আছে শিউকের নাম। দেখে সে কখনোই এখানে ঘুমাতে আসেনি, অর্থাৎ শিউকি প্রতি রাতে শব্দ করত। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে শিউকের ফ্ল্যাটে আসে, কিন্তু সে দরজা খোলে না। সে জিউলকে চলে যেতে বলছিল। তখন জিউল তাকে আশ্বস্ত করে যদি সে সব সত্য স্বীকার করে নেয় তাহলে সে তাকে সাহায্য করতে পারবে। তারপর শিউল বেরিয়ে এসে তার ক্ষতবিক্ষত চেহারাটা দেখায়। একটু আগেই জাঙ্গির ভাড়া করা গুন্ডারা অনেক মারধর করেছে। এর জন্য সে জিউলকেই দায়ী করে, কারণ এই কষ্ট সহ্য করতে পারবে না বলেই সেদিন ছাদ থেকে ঝাঁপ দিতে গিয়েছিল। অপরদিকে অ্যাপার্টমেন্টের লিফটটা আবারও ভেঙে পড়ে জিউল লিফটের তারগুলো চেক করে দেখে কেউ একজন সেগুলো কেটে রেখেছিল। তখন মনে পড়ে যায় অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার সময় জাঙ্গির হাতে একটা কাটার মেশিন দেখেছিল। ভাড়াটিয়ারা যাতে লিফট ব্যবহার করতে না পারে সেজন্য বারবার জঙ্গি তারগুলো কেটে দিত। এরপর ছাদে দেখা হয় শিউকের সাথে। সে এবার ইমোশনাল না হয়ে তাকে পুরো বিষয়টা খুলে বলে। আসলে সে অনেক আগে ওই কনস্ট্রাকশন কোম্পানি থেকে লোন নিয়েছিল, কিন্তু ঠিক সময় টাকা ফেরত দিতে পারেনি। জাঙ্গি সেই কোম্পানিতে কাজ করত লোন কালেক্টর হিসাবে। সে শিউলকে প্রতিদিন মারধর করত টাকার জন্য। এরপর একদিন সেই কোম্পানি বিল্ডিংটা কম দামে কেনার পরিকল্পনা করে এবং শিউলকে বলে সবাইকে বিরক্ত করে অতিষ্ঠ করে তুলতে। বাধ্য হয়েই শিউল রাজি হয়। এরপর প্রতি রাতে তীব্র শব্দ তৈরি করতে থাকে। সে ঠিকভাবে কাজ করছে কিনা দেখার জন্য জাঙ্গি এখানে চাকরি নেয়। সবকিছু বলে শিউক অজোরে কান্না শুরু করে দেয়। তখন জিউল তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এরপর জিউলরা শিউকের আসল কাহিনী জানতে পারে। প্রথমে বেচারাকে অনেক মারে, তারপর সবাই মিলে ঠিক করে জাঙ্গিকে উচিত শিক্ষা দেবে। শিউক বলে সিকিউরিটি রুমে একটা লকার আছে, সেখানে সমস্ত অবৈধ ফাইল রেখে দেয় জাঙ্গি। ফাইলটা কোনো রকম নিতে পারলেই জাঙ্গিকে মামলায় ফাঁসানো যাবে। এখানে জিউলের মাথায় একটা আইডিয়া আসে। সে জাঙ্গিকে নিয়ে চলে যায় বেসমেন্টে। সেখানে কাটার মেশিন আর রঙের কালগুলো দেখিয়ে জিজ্ঞাসা করে এগুলো কোথা থেকে কোথায় ব্যবহার করেছে। সে জানলেও কথা বলে টাইম পাস করছিল, যাতে শিউকরা লকার থেকে ফাইলগুলো নিতে একটু সময় পায়। এদিকে জাঙ্গি এখনও অস্বীকার করে যায় সে কোনো অপরাধ করেনি। তাই তার আইডি কার্ডটা দেখিয়ে বলে আমি একজন সিকিউরিটি গার্ড মাত্র, এর বেশি কিছুই না। এরপর জিউল সেখান থেকে চলে আসার সময় জাঙ্গি তার মাথায় আঘাত করে বসে এবং তাকে মেরে একদম রক্তাক্ত করে ফেলে, কারণ সে মনে করেছিল জিউল পুলিশের কাছে কমপ্লেন করতে যাচ্ছে। অপরদিকে ডুয়ানের খুব চিন্তা হচ্ছিল তার বোনের জন্য। তাদের দুজনের ড্রাইভ অ্যাকাউন্ট একটাই। এখানে জিউলের মোবাইলের রেকর্ড করা অডিও অটোমেটিক আপলোড হয়ে যেত। ডুয়ান সেই অ্যাকাউন্ট খুলে দেখে একটু আগে একটা অডিও আপলোড হয়েছে। জাঙ্গির সাথে বেসমেন্টে যে কথাগুলো হচ্ছিল সেগুলো আসলে রেকর্ড করেছিল জিউল। অডিওটা শুনে ডুয়ান বুঝতে পারে জিউল বিপদে পড়েছে। তাই সে দ্রুত চলে আসে বাক্স অ্যাপার্টমেন্টে। সিকিউরিটি রুমে গিয়ে দেখে শিউলরা লকার খোলার চেষ্টা করছে। এটা খোলা যাবে দুইভাবে, একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে, আরেকটা হলো একটা বিশেষ গোল্ডেন চাবি, যেটা ডুয়ান সেদিন জাঙ্গির কোমরের সাথে ঝুলে থাকতে দেখেছিল। তাদেরকে জাঙ্গির সাথে মারপিট করেই চাবিটা নিতে হবে, যা খুব ভয়ানক হতে পারে। তবে শিউক জাঙ্গির উপর প্রচণ্ড রেগে আছে, কারণ বেচারাকে বেসমেন্টে নিয়ে অনেক মারধর করেছিল। তাই সে যে করেই হোক চাবিটা নেবে। বেসমেন্টের কথা শুনে ডুয়ান বুঝে যায় জিউলকে সেখানে আটকে রাখা হয়েছে। এদিকে জিউলের হাত পা বেঁধে রেখে জাঙ্গি বের হয়ে আসে। দেখতে পায় শিউকরা তাকে ধরার জন্য দৌড়ে আসছে। তারা সম্মিলিতভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং অনেক দস্তাদস্তি করতে থাকে চাবিটা নেওয়ার জন্য। ততক্ষণে জাঙ্গির গুন্ডা বাহিনীও সেখানে চলে আসে এবং
তাদের সাথে ফাইট শুরু হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর প্যান্ট খুলে সেই চাবিটা নিয়ে নেয়। তখনও তাদেরকে আক্রমণ করা হচ্ছিল। এদিকে শিউক মার্কা ছিল জাহাঙ্গীর কাছে, তবে সে সাহস হারায় না। সমানতালে মারপিট করতে থাকে। এই সুযোগে তান্ত্রিক এসে জাহাঙ্গীরকে আহত করে ফেলে। অপরদিকে ডুয়ান্ট বেজমেন্টে গিয়ে জিউনের বাঁধন খুলে দেয়। এরপর রুমাল দিয়ে তার রক্ত মুছতে থাকে। তার ভাই এত কেয়ার করেনি কখনো, তাই সে খুব ইমোশনাল হয়ে যাচ্ছিল। ডুয়ান্ট তাকে সান্ত্বনা দেয়, বলে আমার মেয়ের মৃত্যুর জন্য তুমি দায়ী না, তাই নিজেকে আর দোষারোপ করো না। এভাবে চলে যাওয়া ওর ভাগ্যে ছিল, তোমার উচিত অতীতকে বলে সামনে অগ্রসর হওয়া। এই শুনে জিউলের মনটা হালকা হয়ে যায়। এদিকে ভিউল সেই চাবিটা ছুঁড়ে মারে শিউকের দিকে, তবে সে একটুর জন্য ক্যাচটা মিস করে আর চাবিটা সোজা ড্রেনের ভেতরে পড়ে যায়। এই দেখে জাংখি খুশিতে হাসতে শুরু করে। এমন সময় জিউল সিকিউরিটি রুমের উপর উঠে দাঁড়ায়। তার হাতে ছিল সেই ফাইলগুলো। আসলে তারা যখন মারপিটে ব্যস্ত ছিল তখন সে ড্রুয়ানের সাথে মিলে লকার খুলতে ছিল। জাংহি তার জন্মদিনের তারিখটা পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করেছে, যেটা জিউল দেখে নিয়েছিল আইডি কার্ডে। জিউল একটা মাইক দিয়ে সবাইকে জাংহির অবৈধ অপকর্মের ব্যাপারে জানাতে শুরু করে। তাদেরকে এতগুলো মাস শান্তিতে ঘুমাতে দেয়নি জাংহি, এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। তখন গুন্ডারা উপর থেকে উঠে তাকে ধাক্কা দেয়। এতে সেই ফাইলগুলো এসে পড়ে জাংহির সামনে, কিন্তু সেটা খুলে দেখে ভেতরে কয়েকটা অপ্রয়োজনীয় কাগজ। আসল ফাইলটা নিয়ে জিউল তখন ছুটে যাচ্ছিল থানার দিকে। তাকে দাওয়া করছিল জাংহি লোকেরা। এদিকে ডুয়ান জাংহিকে বলতে থাকে, তুমি আমার বোনকে থামাতে পারবে না, সে তার লক্ষ্যে পৌঁছে তবেই থামবে। এর কারণ সে এমন একজন মানুষ যে অন্যের বিপদে বিনা স্বার্থে ঝাঁপিয়ে পড়ে। তার এমন নাক গলানোর স্বভাবের জন্য হয়তো আমরা তাকে ঘৃণা করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে একজন এমন মানুষই আমাদের সমাজে প্রয়োজন। জাংহি বুঝতে পারে সে হেরে গিয়েছে, তাই সে পাগলের মতো কান্না করতে শুরু করে। এদিকে সত্যি জিউলকে গুন্ডারা থামাতে পারে না। সে তথ্য প্রমাণ নিয়ে এক দৌড়ে থানায় এসে হাজির হয়, যেখানে শিউন দাঁড়িয়েছিল। বোনের এমন সাহসী কাজ দেখে সে সেলুট করে। এরপর কয়েক মাস কেটে যায়। বর্তমানে বাক্স অ্যাপার্টমেন্টের বাসিন্দারা খুব সুখে শান্তিতে বসবাস করছে। কনস্ট্রাকশন কোম্পানি সেই কয়েকজন সে অবৈধ কাজের সাথে জড়িত ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আর সেই প্রকৃতিতে একজনের সেই মানুষটা হচ্ছে জিউল। অ্যাপার্টমেন্টের সবাই খুব প্রশংসা করে। এরা সবাই এখন একটা ফ্যামিলির মতো। শিউককে জেলে দেওয়া হয়নি, সে এখানেই সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করে, আর এতে তার কোনো আক্ষেপ নেই। সবশেষে জিউলের হাসিমাখা মুখটা দেখিয়ে এই অসাধারণ গল্পটার সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই ছিল আজকের রহস্যময় গল্প। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন গল্পের জন্য।